আসসালামু আলাইকুম সবাইকে বেসিক সায়েন্সে স্বাগতম। আজকে আমরা ক্লাস 8-এর গণিতের ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি এই অধ্যায়ের তৃতীয় পর্বে এসেছি। আমরা গত পর্বে দৃশ্যপট নির্ভর একটা প্রশ্ন সমাধান করছি এবং প্রথম পর্বে আমরা এই অধ্যায়ের বেসিক্স বিষয়গুলো পড়ছি। তো আজকে আমরা তৃতীয় পর্বে আরেকটা দৃশ্যপট নির্ভর প্রশ্ন সমাধান করব। আর গত দুইটা পর্ব যদি কেউ দেখতে চাও তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া থাকবে, মানে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে। বাকি যত ক্লাস আসবে সেগুলোও দেখতে পারবা, বাকি যে প্রথম দুইটা ওগুলোও দেখতে পারবা। ঠিক আছে, তো চলো আমরা ক্লাসটা শুরু করি। তো আজকে প্রশ্নটা দেখো কি, প্রশ্নটা হলো 8% মুনাফা হারে 75,000 টাকার 5 বছরের ক নম্বরে বলছে সরল মুনাফা কত। দেখবা আমরা প্রথম ক্লাসে সরল মুনাফা কি পড়ছি, সেটা কি সরল মুনাফাকে কেমনে লেখে, আই সমান সমান পি আর এন। তার মানে তোমাকে আই বের করতে হবে, আই মানে সরল মুনাফা। তাহলে দরকার তোমার পি, পি মানে কি আসল। আসল তোমার দেওয়া দিছে কত, 75,000 টাকা। তুমি আসল বলতে কি বোঝায়, যার উপর তোমার ইন্টারেস্ট বা লাভ আসবে, এই 75,000 টাকার উপর আসবে, তাহলে এটা আমাদের পি। আর আর হইলো মুনাফার হার। এখানে মুনাফার হার ওই যে এটা চেনা সবথেকে সহজ হবে, পার্সেন্ট লেখা থাকবে, কিংবা বাংলায় লিখে দিব যে 10%, 10 মুনাফা হার 10 বা এরকম কিছু লেখা থাকবে। আর পার্সেন্ট থাকলে এমনি বোঝা যাবে এটা আমাদের কি আর বা মুনাফার হার, রেট অফ ইন্টারেস্ট। এন এন হইল সময়। সময়টা বেশিরভাগ সময় বছরেই থাকে, তবে মাসেও থাকতে পারে, এরকম প্রশ্ন আসবে আমাদের সামনে। তাহলে এখানে এন বা সময় বলতে 5 বছর বোঝাইতেছে। ওকে, তাহলে তিনটা মানই দেওয়া আছে, আমি শুধু এখন কি বের করব, আয় বের করব। চলো আমরা প্রথম প্রশ্নটা সমাধান করি। আচ্ছা এইটা গেল। আচ্ছা দেখো, প্রথমে লেখবা দেওয়া আছে মুনাফার হার আর আর ইকুয়াল টু কয় পার্সেন্ট, আর ইকুয়াল টু 8%। ঠিক আছে, এখন 8%-এ আমাদের পার্সেন্টে রাখলে হবে না, আমাদের মুনাফা টাকায় নিয়ে যাইতে হবে। এই কারণে পার্সেন্ট দূর করতে আমরা কি করি, পার্সেন্ট আলা সংখ্যাকে 100 দ্বারা ভাগ। তো এটা আমাদের কি পার্সেন্ট, তাহলে 8/100। তুমি চাইলে এখানে ভাগ করে ডাইরেক্ট মানটাও বের করতে পারো, সমস্যা নাই, এটা আমরা অঙ্কে যাই করি না। তারপরে দেখো আর কি দেওয়া আছে, আসল বা প্রারম্ভিক মূলধন। ঠিক আছে, সেটা কত, 75,000 টাকা। তাহলে দেখো একক দশক শতক হাজার অযুত 75,000 টাকা আসল, এটা আমার। আর সময় এন ইকুয়াল টু 5 বছর। জিনিসগুলো লিখে নিছি। তারপরে দেখো আমরা সূত্র লিখছি, আমরা জানি সরল মুনাফা আই সমান সমান পি আর এন। আই সমান সমান যদি তুমি বলো পি এন আর এরকমও যদি লেখো, তাও কিন্তু ঘুরে ফিরা সেম অ্যান্সার, কারণ সবগুলো কি হইতেছে, গুণ হইতেছে। গুণের ক্ষেত্রে আগে পিছে কোনো সমস্যা না। যেরকম 3 গুণ 2 কত 6, তাহলে 2 গুণ 3 কত হবে, তবু 6। গুণের ক্ষেত্রে তোমাদের বই হয়তো এরকম আছে, আচ্ছা ওটা কোনো ব্যাপার না। তাহলে দেখো মানগুলো লিখছি, 75,000 আই সরি পি, পি 75,000 ইন্টু আমরা তারপরে কি লিখছি আর, আর কত 8/100, এই 8/100 এখানে লিখছি। তারপরে কত গুণাকারে পি সরি এন 5, গুণাকারে সবটি লেখা হয়েছে। আর এই পি আর এন তাদের মধ্যে কোনো চিহ্ন নাই, মানে কি বীজগণিতে গুণ, এতটুকু তো তোমরা জানোই। আচ্ছা তারপরে দেখো তুমি চাইলে সবগুলো একত্র করতে পারো, বুদ্ধি খাটে সায়েন্টিফিক ক্যালকুলেটারে করা যাবে, কিন্তু তুমি একটু এক লাইন বেশি করো, সমস্যা নাই। প্রথমে 8-রে 100 দ্বারা ভাগ করো, ভাগ করলে দেখো কত আসে, 8/100 0.08। তারপরে সবটিরে গুণ দাও, তাহলে কত ইন্টু 75,000 ইন্টু 5, তাহলে কত আসলো 30,000 টাকা। তার মানে আমাদের ক নাম্বার অ্যান্সার এটাই, 30,000 টাকা। আমাদের বের করতে বলছিল কি প্রশ্নে, যে সরল মুনাফা কত, সেটা কত আমরা পেলাম 30,000 টাকা। এটা আমাদের প্রথম প্রশ্ন। আচ্ছা তারপরে আমরা দ্বিতীয় প্রশ্নে যাই, দেখি কি লেখা আছে। তারপরে দেখো প্রশ্নটা কি, এইবারও দেখো আমাদের কি আছে,
আচ্ছা, এটা বোঝা যাইতেছে নাকি? এখানে 8% আছে। মুনাফার হার সেম। এখন বলছে চক্রবৃদ্ধি মুনাফা কত। চক্রবৃদ্ধি মুনাফা তোমার বইয়ে সূত্র আছে কি? এই নতুন কারিকুলামের বইয়ে A = P × 1+R⁴ তবে আমি দেখো লিখছি কি সি, কিংবা বেশিরভাগ সলিউশনও দেখবা সি লেখা। আর এটা কেন নিতে হয় আমরা প্রথম ভিডিওতে দেখছি, কারণ এটা চলক। তুমি যদি কও চক্রবৃদ্ধি মূলধন সি ধরে করবো, ওকে। যদি কও আমি চক্রবৃদ্ধি মূলধন এ ধরে করবো, তবু ওকে। তবে আবার মুনাফা আসলে সূত্র ওই যে A = P + I, ওইখানে আবার এটার অন্য কিছু ধরতে হবে, কারণ দুইটা একই জিনিস নিলে যে অঙ্কে এই দুইটা একই জিনিস প্রয়োজন হবে, ওইখানে গোলমাল হবে। ঠিক আছে? তো তোমরা চাইলে এটা দিয়ে করতে পারো। বেশিরভাগ সলিউশন বলো সব জায়গায় আমাদের এই জিনিসটাই আছে। আচ্ছা, তারপরে দেখো দেখছি আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন C = P × 1+R⁴ তুমি চাইলে এটাও লিখতে পারো, কোনো সমস্যা নাই। P কত? ওই যে আমরা প্রথমেই দেখে নিছি, P হইল ৭৫,০০০ টাকা। তারপরে সূত্রে বলছে 1, ওই যে 1 যোগ আর কত আমরা ক নম্বরে পাইছি, এই দেখো এখানে লিখেছি যে ক হতে মান বসিয়ে পাই। তুমি চাইলে এখানে লিখেও নিতে পারো, আবার দেওয়া আছে লিখে আগে যে মানগুলো লিখলাম তুমি চাইলে ওগুলো আবার লিখতে পারো, কোনো সমস্যা নাই। তো মানগুলো বসাও। আবার যদি 8 ভাগ করো কত আসে? 0.08 যোগ করলে 1 আর 0.8 যোগ করলে কত আসে? 1.08। আর উপরে পাওয়ার দেখো 5। কেন? এন বলতে কি বোঝাইতো? এন বলতে আমার বোঝাইতো কি? বছর। তো এখানে কয় বছর ছিল? 5 বছর। তো এন দিছি পাওয়ার আকারে 5। তারপরে সবগুলো আমি যোগ করছি, ভেতরে ভাগ করে যোগ করছি। তারপরে দেখো ক্যালকুলেটারে তুমি লেখো 1.08 টু দ্য পাওয়ার কত? 5। তাহলে কত আসলো? 1.46, আমি লিখে দিই যেহেতু আমাদের অঙ্কে আছে, 1.469। দেখো আর অনেকগুলো আসছে, ডট ডট মেলা অনেকগুলো আসছে। 3 নাম্বার ঘরে যদি 5-এর বড় বা 5-এর সমান হয়, তাহলে আগেরটারে কি করি আমরা? 1 বাড়াই দিই। তাহলে দেখো এই যেটা 5-এর বড় বা 5-এর সমান হইলে আগেরটার 1 বাড়াই দিলে 1.47 লিখতে হবে। এখন কথা, তোমার যদি সায়েন্টিফিক ক্যালকুলেটর না থাকে তাহলে তুমি কেমনে এই মানটা আনবা? তুমি কি করবা আমি বলি। এই যে পাওয়ার 5 মানে কি? এই 1 দশমিক, দেখো এই যে 2-এর পাওয়ার যদি 3 দেই, তাহলে আমাদের কি হইতাছে? এই 2 গুণ হবে 3 বার। এই 2 গুণ হবে পাওয়ার যত আছে ততবার। তাহলে এখানে 1.08 গুণ হবে কয়বার? 5 বার। তুমি এইভাবেও মান বের করতে পারবা। তুমি করো দেখো, 1.08 রে 5 বার গুণ দিবা, গুইনা গুইনা উল্টা পাল্টা যেন না হয়, দেখবা সেম এই মানই আসছে। ঠিক আছে? 1.469 আর অনেকগুলো মান আসবো, তুমি 2 ডিজিট নাও। আচ্ছা, তারপরে পাওয়ার দিলে আমাদের এই মানটা আসবে। তারপরে কি? এই দুটা গুণ করে দিবা। 7, 5 গুণ করো 75,000 গুণ 1.47। তার কত আসে? 110250। ঠিক আছে, তাহলে কত আসলো? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 1,10,250 টাকা। আর এখানে প্রায় কেন ইউজ করবা? প্রায় ইউজ করার কারণ এই যে এখানে পাওয়ার দেওয়ার পর যে মানটা আসছিল, তুমি কি পুরা মান নিছ না, মানে আসন্ন মান, মানে তার কাছাকাছি মান নিছ, যে আগেরটার একবার নিলা। এই কারণে তোমার এখানে প্রায় ইউজ করতে হবে। তবে তুমি যে পাওয়ার দেওয়ার পর যে মান পাইছিলে, যদি পুরাটা এখানে লিখতা তারপরে গুণ করতা, তাহলে তোমার প্রায় ইউজ করার প্রয়োজন হতো না। আচ্ছা, ক্লিয়ার হও? তারপরে দেখো আমারে বের করতে বলছিল কি? চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে তুমি বের করছি কি আমরা? চক্রবৃদ্ধি মূলধন। আমি প্রশ্ন, এটা কেন? তো প্রথম ক্লাস যারা করছো তারা জানো, আমরা চক্রবৃদ্ধি মূলধনের সূত্র এটা লিখছিলাম P × 1+R⁴ আচ্ছা, একটু উপরে লিখি, দেখা যাবে না হয়তো এটা। আর চক্রবৃদ্ধি মুনাফার সূত্র কি ছিল? C - P। দেখো চক্রবৃদ্ধি মুনাফা এই যে সূত্রটা কি ছিল? C - P। আর এই সূত্রে কি প্রয়োজন? C প্রয়োজন না। C রে আমরা ধরছিলাম কি? চক্রবৃদ্ধি মূলধন। তবে তোমাদের বইয়ে আছে এ রে চক্রবৃদ্ধি মূলধন ধরছে।
সেখানে এ মাইনাস পি দেওয়া করতে হবে, একই, কোনো সমস্যা নাই, তুমি এটা দেওয়া করতে পারো। তাহলে দেখো এই অঙ্কে আমার সি দরকার না, এই কারণে আমি সিটা আগে বের করছি। এই যে এটা আমাদের সি কত আসছে, 1,10,250 টাকা প্রায়। তাহলে এই আর সি হইলো আমাদের চক্রবৃদ্ধি মূলধন। এই কারণে আমরা প্রথমে চক্রবৃদ্ধি মূলধন বের করে তার উপরে বের করবো চক্রবৃদ্ধি মুনাফা, মানে কত লাভ হইলো চক্রবৃদ্ধি আকারে। সি থেকে আমরা পি বাদ দিলেই, মানে আসল বাদ দিলেই চক্রবৃদ্ধি মূলধন থেকে, তাহলে আমাদের কি বের হয়ে যাবে, আমাদের চক্রবৃদ্ধি মুনাফা, মানে কয় টাকা লাভ হইল এটা বের হবে। 75 টাকায় 5 বছরে চক্রবৃদ্ধি মুনাফায় লাভ হয়েছে আমার কত, 1,000 ওজন 35,250 টাকা। বোঝা গেছে? আচ্ছা, তাহলে আবার এই চক্রবৃদ্ধি মুনাফার আরেকটা সূত্র আছে, এই যেরকম সি মাইনাস পি, ওইটারে কি লেখা যায়, সি মানে কি, পি ইন্টু 1+r⁴n, তারপরে মাইনাস পি। এরকম সূত্র দেওয়া তুমি চাইলে করতে পারবা, কিংবা এখানে পি কমন নিলে পি ইন্টু সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এটাও তোমাদের ওই ভিডিওতে আমি বলছিলাম, যদি পি কমন নেই এখান থেকে, পি দ্বারা এই পুরোটাকে ভাগ, তাহলে পি পি কাটা যাব, শুধু থাকবো কি 1+r⁴n, আর এর পি দ্বারা ভাগ করলে মাইনাসটা তো থাকবে, পি দ্বারা ভাগ করলে 1 থাকবে। তো তোমরা চাইলে এইরকম সূত্র দেওয়া করতে পারো, সেইখানে অ্যান্সার সেম এইটাই আসবে। তো আমাদের এত পেঁচানোর কোনো দরকারই নাই। আমরা যখনই চক্রবৃদ্ধি মুনাফা বের করতে বলবো, আমরা আগে চক্রবৃদ্ধি মূলধন বের করবো সি, সেইখান থেকে সি মাইনাস পি করে দেব, তাহলে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা বের হবে। ওকে, ঠিক আছে। তাহলে ওই সূত্রগুলো আমাদের প্রয়োজন নাই, ব্যবহার করার দরকার নাই, আরও ঝামেলা বাঁচবে। তবে তুমি চাইলে করতে পারো, কোনো সমস্যা নেই। তারপরে প্রশ্নে আসি। ঘ নাম্বার প্রশ্ন দেখো, বলছে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত। এখন তোমাকে লিখতে হবে ক হতে পাই সরল মুনাফা, হয়তো কত পাইছিলাম, 30,000 টাকা, 30,000ই পাইছিলাম কি শিওর, এই দেখো 30,000 টাকা। তারপরে দেখো, এবং চক্রবৃদ্ধি মুনাফা এটা কত পাইছ, এটা দেখো পাইছো তুমি আচ্ছা, এটা পাইছো কত, 35,250 টাকা। আর একটা কথা মাথায় রেখো, সব সময় চক্রবৃদ্ধি মুনাফা সরল মুনাফার থেকে বড়ই হবে। এই কারণে যখন পার্থক্য বের করতে বলবো, তুমি যে চক্রবৃদ্ধি মুনাফাটা বের করছো 35,250, ওইটা থেকে সবসময় সরল মুনাফাকে বাদ দিবা। মানে যদি পার্থক্য বের করতে বলে সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে, পার্থক্য মানে কি বিয়োগ দিয়ে বের করতে হয়, তাহলে সেটা বের করবা তুমি চক্রবৃদ্ধি মুনাফা থেকে সরল মুনাফাকে বাদ দিয়ে। দেখো লিখছি, অতএব সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 35,250 বিয়োগ 30,000 টাকা, তাহলে কত আসলো, 5,250 টাকা। আর প্রায় কেন ইউজ করলাম বলো তো, কেন, চক্রবৃদ্ধি মুনাফায় আমাদের প্রায় আসছিল না, দেখো তো জিনিসটা একটু ছোট বিষয় তবে গুরুত্বপূর্ণ। প্রায় আসছিল, কেননা এখানে আমরা পুরো মান নিয়ে হিসাব করিনি, আসন্ন মান নিয়ে হিসাব করছি। পুরো মান নিলে তাহলে প্রায় ইউজ করার প্রয়োজন হতো না। যেহেতু আমি বিয়োগ করতেছি, ওইখানে একটা প্রায় আছে, তাই আমি অ্যান্সারও কি ইউজ করব, প্রায় ইউজ করব, অনেক গাইডে হতো নাই।